প্রিয় শিক্ষার্থীদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। যারা গত ক্লাস বা অ্যামিনো অ্যাসিডের ক্লাস 1 করেছো তারা সকলেই জানো যে আমরা সেখানে কি নিয়ে আলোচনা করেছিলাম। আমরা সেখানে কথা বলেছিলাম অ্যামিনো অ্যাসিডের পরিচিতি নিয়ে। অ্যামিনো অ্যাসিডের পরিচিতি নিয়ে কথা হওয়ার পর আমরা সেখানে অ্যামিনো অ্যাসিড কিভাবে তৈরি করতে হয় একটি জৈব অ্যাসিড থেকে সেটি ভালোভাবে দেখেছিলাম। সাথে অ্যামিনো অ্যাসিড বেশ কয়েক ধরনের হতে পারে, যেমন এলিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড, অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড এবং হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড এ বিষয় নিয়েও আলোচনা করেছে এবং সেগুলো আমরা গঠন দেখে শিখেছি যে কোনটিকে এলিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড বলবো, কোনটিকে অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড বলবো, কোনটিকে হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড বলবো। এবং সেগুলো শেখার পর আমরা পরবর্তীতে আলোচনা করেছি আলফা অ্যামিনো অ্যাসিড এবং বিটা অ্যামিনো অ্যাসিড নিয়ে। তো আজকে আমরা ক্লাস 2 তে চলে এসেছি এবং এই ক্লাস 2 তে আমরা আলোচনা করব, ক্লাস 2 বলাটা কেমন দেখায়, লেকচার 2 তে আমরা আলোচনা করব অ্যামিনো অ্যাসিডের ভিন্ন এক বিষয় নিয়ে। তোমরা এটিকে বলতে পারো যে অ্যামিনো অ্যাসিডের ভিন্ন ধর্মী একটা প্রকারভেদ। তো চলো আমরা শুরু করে দেই আজকের ক্লাস। আজকের ক্লাসের বিষয়ে আমরা শুরু করব অ্যামিনো অ্যাসিডের একদম বেসিক থেকে। তোমরা সকলেই অ্যামিনো অ্যাসিড সম্পর্কে জানো এবং আমরা আগের ক্লাসে বলেছিলাম অ্যামিনো অ্যাসিড কি দিয়ে তৈরি হয়, অ্যামিনো অ্যাসিড একটার সাথে আরেকটা মিলে কি তৈরি করে। অ্যামিনো অ্যাসিড একটার সাথে আরেকটা মিলে প্রোটিন তৈরি করে। অর্থাৎ আমরা সেটাকে এভাবে লিখতে পারি, আশা করি তোমরা আমার লেখা দেখতে পাচ্ছ। প্রোটিন সমান সমান, মনে করো একটা অ্যামাইনো অ্যাসিড, আমরা এটাকে লিখতে পারি অ্যামিনো অ্যাসিড 1, পরে আরেকটা অ্যামিনো অ্যাসিড 2, পরে আরেকটি অ্যামিনো অ্যাসিড আমি দিতে পারি অ্যামিনো অ্যাসিড 3। আমি গত ক্লাসেও এটি লিখেছিলাম কিন্তু আবারও লিখে দিচ্ছি। এভাবে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একটার সাথে একটা পরস্পর সংযুক্ত হয়ে একটা প্রোটিন তৈরি করে। এখন তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া এই যে অ্যামিনো অ্যাসিড গুলো একটার সাথে আরেকটা যুক্ত হয়ে প্রোটিন তৈরি করছে, এই অ্যামিনো অ্যাসিড গুলো কি ভিন্ন ভিন্ন রকমের? এরকম যদি একটা প্রশ্ন তোমাদের কাছে থেকে আসে তাহলে উত্তর হচ্ছে হ্যাঁ। অর্থাৎ আমরা প্রোটিনের ভিতরে যে অ্যামিনো অ্যাসিড গুলোকে ব্যবহার করি সেই অ্যামিনো অ্যাসিড গুলো সাধারণত ভিন্ন ভিন্ন রকমের। তবে এমনও হতে পারে একই অ্যামিনো অ্যাসিড কয়েকবার ব্যবহৃত হচ্ছে। যেমন মনে করো আমি এখানে দিয়েছি অ্যামিনো অ্যাসিড 1, অ্যামিনো অ্যাসিড 2, অ্যামিনো অ্যাসিড 3। মনে করো এই অ্যামিনো অ্যাসিড 1 এবং অ্যামিনো অ্যাসিড 3 হচ্ছে একই রকমের অ্যামিনো অ্যাসিড, এরকম হতেই পারে। তবে অ্যামিনো অ্যাসিড সাধারণত ভিন্ন ভিন্ন ধরনের হয় এবং ভিন্ন ভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিড গুলো একটি কয়েকবার করে থেকে একে অপরের সাথে সংযুক্ত হয়ে একটা প্রোটিন তৈরি করে। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে দিয়েছি অ্যামিনো অ্যাসিড 1, অর্থাৎ এটা এক ধরনের অ্যামিনো অ্যাসিড। আমি এখানে দিয়েছি অ্যামিনো অ্যাসিড 2, অর্থাৎ এটা হচ্ছে আরেক ধরনের অ্যামিনো অ্যাসিড। এইভাবে আমি অ্যামিনো অ্যাসিড গুলোকে বুঝিয়েছি। তার মানে আমরা বুঝতে পারলাম আজকে যে অ্যামিনো অ্যাসিড অনেক ধরনের হয়ে থাকে। তো তোমরা জিজ্ঞেস করতে পারো যে অ্যামিনো অ্যাসিড তো অনেক ধরনের হয়ে থাকে, তাহলে জীবদেহের ক্ষেত্রে অ্যামিনো অ্যাসিড মোট কত ধরনের হয়? তো সেক্ষেত্রে দেখা গেছে যে সকল ধরনের জীবে, সেটা মানুষ বলো, ব্যাকটেরিয়া বলো, উদ্ভিদ বলো, তোমরা কোনো ছত্রাক বলো বা শৈবাল বলো, এই সকল জীবের মধ্যে বা জীব জগতের ক্ষেত্রে প্রায় অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় 28 ধরনের। কত ধরনের অ্যামিনো অ্যাসিড কথা বললাম? 28 ধরনের অ্যামিনো অ্যাসিড আমরা জীব জগতের মধ্যে পেয়ে থাকি। তোমরা ভালো করে লিখে নাও, আমি সুন্দরভাবে লিখে দিচ্ছি যেন তোমাদের লিখতে সুবিধা হয়। এবং তোমাদের এতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে যে ভাই আপনার লেখা বোঝা যাচ্ছে না বা খারাপ মনে হচ্ছে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। 28 ধরনের অ্যামিনো অ্যাসিড থাকে এবং আমি গত ক্লাসে বলেছিলাম অ্যামিনো অ্যাসিডকে আমরা ছোট্ট একটা প্রতীক দিয়ে প্রকাশ করব, সেটা হচ্ছে এ এ। প্রথম এতে হচ্ছে অ্যামিনো, পরের এতে হচ্ছে অ্যাসিড। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এ মানে অ্যামিনো অ্যাসিড 1, তারপরে এ 2 অর্থাৎ অ্যামিনো অ্যাসিড 2, এ 3 অর্থাৎ অ্যামিনো অ্যাসিড 3। তো আমরা বলতে চাচ্ছি যে জীবজগতের মধ্যে কত ধরনের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়? 28 ধরনের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। তো আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ 28 ধরনের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। কিন্তু তোমরা প্রশ্ন করতে পারো এভাবে যে ভাইয়া আপনি বলেন 28 ধরনের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, এই 28 ধরনের অ্যামিনো অ্যাসিডই কি প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে? অর্থাৎ এই যে অ্যামিনো অ্যাসিড গুলো পাওয়া যাচ্ছে এরা সকলেই কি প্রোটিন তৈরি করে? উত্তর হচ্ছে যে না। এই যে 28 ধরনের অ্যামিনো অ্যাসিড তোমরা দেখতে পাচ্ছ, আমি এখানে শুধুমাত্র 28 লিখেছি। এই 28 ধরনের অ্যামিনো অ্যাসিডের মধ্যে শুধুমাত্র 20টি অ্যামিনো অ্যাসিড, তোমরা খাতার মধ্যে লিখে নাও, শুধুমাত্র 20টি অ্যামিনো অ্যাসিড, 20টি এ এরা প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে। অর্থাৎ আমরা যে বাকি 8টি অ্যামিনো অ্যাসিড পাচ্ছি, এই 8টি অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে না। তাহলে আমরা এখান থেকে কি কনক্লুশন টানতে পারি? আমরা এখানে থেকে কনক্লুশন টানতে পারি এরকম যে অ্যামিনো অ্যাসিড মোট 28 ধরনের হয়ে থাকে। এখন অ্যামিনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হয়, কিন্তু এই কথাটা সর্বদা সত্য বলা যাবে না। বরং এই যে 28 ধরনের অ্যামিনো অ্যাসিড রয়েছে, এই 28 ধরনের অ্যামিনো অ্যাসিডের মধ্যে 20টি অ্যামিনো অ্যাসিড অথবা 20 ধরনের অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হয় প্রোটিন,
এবং বাকি 8 ধরনের যে অ্যামিনো অ্যাসিড রয়েছে সেই অ্যামিনো অ্যাসিড গুলো দিয়ে প্রোটিন তৈরি হয় না। তাহলে আমরা অ্যামিনো অ্যাসিডকে দুই ভাগে ভাগ করতে পারি এর উপর ভিত্তি করে, অর্থাৎ প্রোটিন তৈরি করতে পারে নাকি প্রোটিন তৈরি করতে পারে না। তাহলে প্রথম যে 20টি অ্যামিনো অ্যাসিডের কথা বললাম একটু আগে, এই 20টি অ্যামিনো অ্যাসিড কি প্রোটিন তৈরি করতে পারে, এজন্য আমরা এদেরকে বলবো প্রোটিন অ্যামিনো অ্যাসিড। তোমরা খাতার মধ্যে লিখে নাও প্রোটিন অ্যামিনো অ্যাসিড, অর্থাৎ এরা প্রোটিন তৈরি করে। আমি অ্যামিনো অ্যাসিড সব সময় সংক্ষিপ্ত আকারে লিখব প্রোটিন অ্যামিনো অ্যাসিড। এবং পরবর্তীতে যে 8টি অ্যামিনো অ্যাসিড রয়েছে এই 8টি অ্যামিনো অ্যাসিডকে বলা হয় নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড, অর্থাৎ এরা অ্যামিনো অ্যাসিড তৈরি করে না। আশা রাখছি তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে নিচ্ছ এবং ক্লাসটা খুব ভালোভাবে এনজয় করছো। যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবে কমেন্ট বক্সের মধ্যে। এখন আমরা তাহলে এর থেকে কনক্লুশন টানতে পারি কি, আমি একটু আগে কনক্লুশনটা টেনে দিয়েছি, আমি আবারও দিচ্ছি। আমাদের জীবদেহের মধ্যে, শুধু মানুষ না, জীবদেহের মধ্যে 28 ধরনের অ্যামিনো অ্যাসিড আছে। এই 28 ধরনের অ্যামিনো অ্যাসিডের মধ্যে 20টি হচ্ছে প্রোটিন অ্যামিনো অ্যাসিড, অর্থাৎ এই অ্যামিনো অ্যাসিডগুলো দিয়ে প্রোটিন তৈরি হয়, এবং বাকি যে 8টি রয়েছে এগুলো দিয়ে কোনো প্রোটিন তৈরি হয় না, এজন্য এদেরকে বলা হয় নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। এখন আমরা একটু ভিন্ন বিষয়ে আলোকপাত করব। সেই ভিন্ন বিষয়টা হচ্ছে এই যে আমরা 20 ধরনের এবং 8 ধরনের অ্যামিনো অ্যাসিডের কথা বললাম, এই 20 ধরনের এবং 8 ধরনের অ্যামিনো অ্যাসিড মিলেই, দুঃখিত, সকল ধরনের অ্যামিনো অ্যাসিড তৈরি হয়, এবং এই যে 20 ধরনের অ্যামিনো অ্যাসিড রয়েছে এদেরকে নিয়ে তৈরি হয় যে কোনো ধরনের প্রোটিন। তো আমরা একটা বিখ্যাত প্রোটিনের উদাহরণ টানতে পারি। তোমরা সকলেই এই প্রোটিনটার নাম শুনেছো, এই প্রোটিনটাকে বলা হয় ইনসুলিন। মাথায় রাখবে তোমার বডিতে যে সকল হরমোন ক্ষরিত হয় বা যে সকল এনজাইম তৈরি হয় সেই এনজাইমগুলো হচ্ছে এক ধরনের প্রোটিন। আমরা ইনসুলিনের কথা বলছি, ইনসুলিন হচ্ছে এক ধরনের হরমোন, আমি পাশে লিখে দিচ্ছি। এই যে ইনসুলিন হরমোন, এই ইনসুলিন হরমোন হচ্ছে এক ধরনের প্রোটিন, হরমোন মাত্রই হচ্ছে প্রোটিন। এখন ব্যাপারটা হচ্ছে তোমরা বলতে পারো যে ভাইয়া ইনসুলিন একটা হরমোন, আমরা বুঝতে পেরেছি, ফাইন, হরমোন মানে যেহেতু প্রোটিন, ইনসুলিন হচ্ছে একটা প্রোটিন। এই প্রোটিন অবশ্যই কি দিয়ে গঠিত হবে, এই প্রোটিন অবশ্যই অ্যামিনো অ্যাসিড দিয়ে গঠিত হবে। এবং এখানে কত ধরনের অ্যামিনো অ্যাসিড থাকতে পারে, উত্তর হচ্ছে এখানে 20 ধরনের অ্যামিনো অ্যাসিড থাকতে পারে। আমি ধরনের লিখে দিচ্ছি, 20 ধরনের অ্যামিনো অ্যাসিড থাকতে পারে। এখন তোমরা বলতে পারো ইনসুলিনের মধ্যে যে অ্যামিনো অ্যাসিড রয়েছে এই অ্যামিনো অ্যাসিডের সংখ্যা কি নির্দিষ্ট? এখন এর উত্তর হচ্ছে হ্যাঁ, ইনসুলিন একটা প্রোটিন এবং সেই প্রোটিনের মধ্যে যে অ্যামিনো অ্যাসিড গুলো রয়েছে এই অ্যামিনো অ্যাসিড গুলোর সংখ্যা নির্দিষ্ট। তাহলে পরবর্তীতে অটোমেটিক্যালি একটা প্রশ্ন চলে আসবে, আমি নিচের অংশ মুছে দিচ্ছি, অটোমেটিক্যালি একটা প্রশ্ন চলে আসবে যে তাহলে ইনসুলিনের মধ্যে যদি অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা নির্দিষ্ট হয়ে থাকে তাহলে মোট কতটা অ্যামাইনো অ্যাসিড আছে ইনসুলিনের মধ্যে? তো বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে ইনসুলিনের মধ্যে মোট অ্যামাইনো অ্যাসিড রয়েছে 51টি। অর্থাৎ ইনসুলিনে কতটি অ্যামিনো অ্যাসিড রয়েছে? ইনসুলিনে 51টি অ্যামিনো অ্যাসিড রয়েছে। এখন তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা আমি যেটা টানতে চাচ্ছি সেটা প্রথমেই বলে এসেছি, কিন্তু এবার উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি। সেটা হচ্ছে ইনসুলিনের মধ্যে অ্যামাইনো অ্যাসিড থাকে হচ্ছে 51টা, কিন্তু আমরা জানি প্রোটিন তৈরিকারী অ্যামিনো অ্যাসিড হতে পারে মোট 20 ধরনের। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি? তাহলে ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যে একই ধরনের অ্যামিনো অ্যাসিড বেশ কয়েকবার করে থাকতে পারে ইনসুলিনের মধ্যে। কারণ 20 ধরনের অ্যামিনো অ্যাসিড দিয়ে যদি আমি 51টি অ্যামিনো অ্যাসিড বিশিষ্ট প্রোটিন তৈরি করতে চাই তাহলে অবশ্যই আমাকে একই অ্যামিনো অ্যাসিড বেশ কয়েকবার করে ব্যবহার করতে হবে। সো এই বিষয়টা থেকে আমরা বুঝতে পারলাম যে একটা প্রোটিনের মধ্যে একই ধরনের অ্যামিনো অ্যাসিড অনেকবার থাকতে পারে। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এই যে আপনি ইনসুলিনের উদাহরণ দিয়েছেন এখানে 51টা অ্যামিনো অ্যাসিড রয়েছে, অন্যান্য যে প্রোটিনগুলো রয়েছে সেখানে কতগুলো করে অ্যামিনো অ্যাসিড থাকে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে পৃথিবীর মধ্যে আমার জানা মতে সবচেয়ে ছোট প্রোটিনটা হচ্ছে ইনসুলিন। সো ইনসুলিনের মধ্যে 51টা অ্যামিনো অ্যাসিড রয়েছে, অর্থাৎ এর চেয়ে কম অ্যামিনো অ্যাসিড নিয়ে প্রোটিন তৈরি হওয়া সম্ভব নয়। তো তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে অন্যান্য যে প্রোটিনগুলো রয়েছে সেই প্রোটিনগুলোর মধ্যে অবশ্যই 51টার চেয়ে বেশি পরিমাণে অ্যামিনো অ্যাসিড রয়েছে। কখনো 2000 থাকতে পারে, কখনো 3000 থাকতে পারে, এরকম অ্যামিনো অ্যাসিড মিলে একটা করে প্রোটিন তৈরি হয়। তাহলে আমরা আশা রাখছি যে তোমরা এতটুকু বুঝতে পেরেছো খুব ক্লিয়ারলি। এবং আমরা দুই ধরনের অ্যামিনো অ্যাসিড সম্পর্কে বললাম, একটা হচ্ছে প্রোটিন অ্যামিনো অ্যাসিড আর একটা হচ্ছে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। এবং এটাও আমরা দেখলাম যে প্রোটিন অ্যামিনো অ্যাসিড থেকে কি করা হয়, প্রোটিন অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি করা হয় এবং সেখানে
একই অ্যামিনো অ্যাসিড বেশ কয়েকবার করে থাকতে পারে। সো এতটুকু পর্যন্তই এখানে আলোচনা করলাম। আমি দেখি তোমরা কোনো কমেন্ট করেছো কিনা। গুরুত্বপূর্ণ দেখলাম বেশ কয়েকজন সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের প্রশ্ন। আচ্ছা, তোমাদের প্রশ্নের জন্য আমরা অপেক্ষা করি অ্যাকচুয়ালি, কারণ প্রশ্ন তোমরা যদি করো তাহলে আমাদের ভালো লাগে, এবং প্রশ্নের যদি উত্তর দিতে পাই তাহলে সেটা আরো ভালো লাগে। এবং তোমরা প্রশ্ন করে যদি আমাদেরকে আটকিয়ে দিতে পারো তাহলে ব্যাপারটা এমন হয় যে আমরা নতুন কিছু শেখার সুযোগ পাই। সবাই অনেক বন্ধুদেরকে মেনশন করে দিয়েছো দেখতে পাচ্ছি, ধন্যবাদ তোমাদেরকে। চাইলে আরো মেনশন করে দিতে পারো, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে ছোটখাটো অ্যামিনো অ্যাসিড নিয়ে তাহলে অবশ্যই তোমরা প্রশ্নগুলো করতে পারো। তো আমি এখন পরের অংশে চলে যাব। তাহলে আমি এই ক্যানভাসটা মুছে দিচ্ছি। যারা পরে এসেছো তাদেরকে বলছি, আমি এখানে হোয়াইট কালারের যে স্ক্রিনে লিখছি এটাকে আমরা বলবো ক্যানভাস। এবং আশা রাখছি যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ, আমার বডি ল্যাঙ্গুয়েজও তোমরা অনেক ভালোভাবে বুঝতে পারছো। তো প্রোটিন অ্যামিনো অ্যাসিড সম্পর্কে আমরা বেশ কিছু ধারণা পেলাম। এখন আমরা যে অংশে যাব সেটা হচ্ছে 2 নম্বর প্রকারভেদ। সেটা সম্পর্কে কি বলা ছিল? নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। এখন তোমাদের বইয়ে এই যে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড এটা সম্পর্কে বেশি কথা বলা নেই, শুধুমাত্র 3টা থেকে 4টার মতো উদাহরণ দেয়া আছে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিডের। তো আমি যেটি করব সেটি হচ্ছে এই উদাহরণগুলোকে একটু ব্যাখ্যা করব, কারণ তোমাদের বইয়ে একটু করে ব্যাখ্যা করা আছে যার কারণে হয়তো তোমরা ভালোভাবে বুঝতে পারো না। আমি একটু ব্যাখ্যার কথা বলেছি যে আমি একটু ব্যাখ্যা করব, বা ব্যাপারটা সেরকম না, আমি একটু বিশদভাবে আলোচনা করব সেই প্রোটিনগুলো, যেন তোমরা বুঝতে পারো অ্যাকচুয়ালি অ্যামিনো অ্যাসিড কি কি কাজে সাহায্য করে। এবং নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড অর্থাৎ অ্যামিনো অ্যাসিডের প্রধান কাজ যেখানে প্রোটিন তৈরি করা, সেখানে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড গুলো কি কাজ করে সেটা আমাদেরকে জানতে হবে। তো নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড গুলো কিভাবে তৈরি হয় আগে সেটা বোঝো। এখানে ইন্টারেস্টিং একটু গল্প করি, চলো আমরা। তোমরা সকলে মাংস খাও, রাইট? মাংস খাও অথবা ফিশ খাও অথবা মুরগির ডিম খাও, দুধ খাচ্ছ। তো এগুলোর মধ্যে কি থাকে? এগুলোর মধ্যে প্রোটিন থাকে। এখন ভালো করে চিন্তা করো। আমি লিখবো না এখানে, আমি স্ক্রিন থেকে সরে এসেছি, আমার হাতে কলমও নেই, এটা হচ্ছে আমার পেন। আমি শুধু বলবো, তোমরা শুনে যাও। তোমরা একটু কনসেপ্ট নাও, যেন তোমরা বায়োলজিকে বা অ্যামিনো অ্যাসিডকে তোমাদের রিয়েল লাইফ এক্সপেরিয়েন্সের সাথে রিলেটেড করতে পারো। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা অনেকে খাবার গ্রহণ করি, যে খাবারগুলো হচ্ছে কি মূলত আমিষ বা প্রোটিন। এখন আমরা একটু আগেই দেখে আসলাম প্রোটিনের মধ্যে কি থাকে? অ্যামিনো অ্যাসিড থাকে। কিন্তু অ্যামিনো অ্যাসিড গুলো কয় ধরনের হয়ে থাকে? অ্যামিনো অ্যাসিড হয়ে থাকে 2 ধরনের। একটা হচ্ছে প্রোটিন অ্যামিনো অ্যাসিড আর একটা হচ্ছে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। এখন ব্যাপারটা হচ্ছে এই যে প্রোটিন অ্যামিনো অ্যাসিড এবং নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড, আমি যদি বলি তুমি যে মাংসটা খাচ্ছ সেই মাংসের মধ্যে কোন অ্যামিনো অ্যাসিডটা রয়েছে, সেখানে কি প্রোটিন অ্যামিনো অ্যাসিড রয়েছে নাকি নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড রয়েছে? উত্তর অবশ্যই হচ্ছে সেখানে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড রয়েছে। দুঃখিত, সরি, উত্তর অবশ্যই হচ্ছে সেখানে প্রোটিন অ্যামিনো অ্যাসিড রয়েছে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে আমরা যে খাবার খাচ্ছি সেই খাবারের মাধ্যমে আমরা প্রোটিন অ্যামিনো অ্যাসিডকে গ্রহণ করছি, এবং সেই প্রোটিন অ্যামিনো অ্যাসিড গুলো আমাদের দেহের মধ্যে ছড়ায় যাচ্ছে, আমাদের প্রতিটা কোষের মধ্যে রক্তের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে। এখন তোমরা বলতে পারো যে আচ্ছা, আমরা জুওলজিতে পড়েছি আমরা যখন খাবার খাই অর্থাৎ যখন আমাদের ডাইজেশন হয়, হজম হয়, সে সময় কি ঘটনা ঘটে? সে সময় হচ্ছে তুমি যে প্রোটিনটা খাচ্ছ, আমি এখানে একটু লিখছি, তোমাদের এটা লিখতে হবে না। তুমি যে প্রোটিনটা খাচ্ছ সেই প্রোটিনটা ভেঙে গিয়ে কিসে পরিণত হয়? সেই প্রোটিনটা ভেঙে গিয়ে পেপটাইডে পরিণত হয়। আমি আশা রাখছি ভুল লিখছি না, পেপটাইডে পরিণত হয় হজমের মাধ্যমে। এবং সেই পেপটাইডটা পরবর্তীতে কিসে পরিণত হয়? পেপটাইডটা পরিণত হয় হচ্ছে অ্যামিনো অ্যাসিডের মধ্যে। এখন প্রোটিনে কতগুলো অ্যামিনো অ্যাসিড থাকে? প্রোটিনে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড রয়েছে। সেই অ্যামিনো অ্যাসিড গুলো আলাদা আলাদা হয়ে যায় আমাদের ডাইজেশন বা হজমের কারণে। এই যে অ্যামিনো অ্যাসিড গুলো আলাদা আলাদা হয়ে গেল, ভালো করে বুঝো। প্রোটিন খাচ্ছি, প্রোটিন খাওয়ার পর সেটা হজম হয়ে হলো আমাদের পাকস্থলীতে বা অন্ত্রের মধ্যে, তারপর সেগুলো অ্যামিনো অ্যাসিডে ভেঙে গেল। অ্যামিনো অ্যাসিডে ভেঙে যাওয়ার পর এই অ্যামিনো অ্যাসিড গুলো কি হবে? এই অ্যামিনো অ্যাসিড গুলো আমাদের রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে কোথায় চলে যাবে? আমাদের পুরো দেহে চলে যাবে। অর্থাৎ আমার দেহে যে প্রতিটা কোষ রয়েছে, আমার হাতের কোষ দেখাচ্ছে এখানে, এই হাতের কোষগুলোর মধ্যেও সেই অ্যামিনো অ্যাসিড গুলো চলে আসবে, যে অ্যামিনো অ্যাসিড গুলো আমার পাকস্থলীর মধ্যে প্রোটিন ভেঙে তৈরি হয়েছিল। এখন এই তোমরা প্রশ্ন করতে পারো, এই অ্যামিনো অ্যাসিড গুলো যখন আমাদের পুরো দেহে ছড়িয়ে যায় তখন এই অ্যামিনো অ্যাসিড গুলোর কাজ কি? অ্যাকচুয়ালি এখানেই ডিটেইলস এর পড়াশোনা। তোমরা বলো বায়োলজি মুখস্থ করতে হয় না, আমি এখানে একটু ইনসাইট বা দৃষ্টিভঙ্গি টানতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি বায়োলজিকে কিভাবে দেখতে হয়।
তোমরা প্রথম অধ্যায়ে কি পড়াশোনা করেছো প্রোটিন তৈরির ব্যাপারে? প্রোটিন তৈরির দুটো ধাপ ছিল, একটা ছিল ট্রান্সক্রিপশন, আরেকটা ছিল কি ট্রান্সলেশন। মনে করার চেষ্টা করো ট্রান্সলেশন প্রক্রিয়ায় কি হয়েছিল। ট্রান্সলেশন প্রক্রিয়ায় একটা অ্যামাইনো অ্যাসিড আরেকটা অ্যামাইনো অ্যাসিড আরেকটা অ্যামাইনো অ্যাসিড, এইভাবে অ্যামাইনো অ্যাসিড গুলো সংযুক্ত হয়ে প্রোটিন তৈরি হয়েছিল। এখন তোমরা প্রশ্ন করতে পারো, আচ্ছা আমার যে ট্রান্সলেশন প্রক্রিয়াটা হলো সেই ট্রান্সলেশন প্রক্রিয়ায় অ্যামিনো অ্যাসিড গুলো সংযুক্ত হয়ে প্রোটিন তৈরি করলো, তাহলে প্রশ্ন হচ্ছে এই অ্যামিনো অ্যাসিড গুলো আসলো কোথা থেকে? উত্তর হচ্ছে তুমি যে মাংস খাচ্ছ, তুমি যে ফিশ খাচ্ছ, তুমি যে প্রোটিন ইনটেক নিচ্ছ, সেই প্রোটিন পাকস্থলীতে ভেঙে গিয়ে যে অ্যামিনো অ্যাসিড তৈরি হলো, সেই অ্যামিনো অ্যাসিড রক্তের মধ্যে প্রবাহিত হয়ে তোমার প্রতিটি কোষে যায় এবং প্রতিটি কোষের রাইবোজোমে, আমরা জানি রাইবোজোম প্রোটিন ফ্যাক্টরি, রাইবোজোমের মধ্যে সেই অ্যামিনো অ্যাসিড গুলো একে অপরের সাথে সেজে নতুন ভাবে সুন্দর সুন্দর প্রোটিন তৈরি করে, আলাদা আলাদা রকমের প্রোটিন তৈরি করে। অর্থাৎ তুমি প্রোটিন খাচ্ছ একরকম, প্রোটিন খেয়ে যে অ্যামিনো অ্যাসিড গুলো ভেঙে ভেঙে তৈরি হলো, সেই অ্যামিনো অ্যাসিড গুলো আবার ট্রান্সলেশন প্রক্রিয়ায় নতুন ধরনের প্রোটিন তৈরি করতে পারে। আশা করি তোমরা এই জিনিসটি বুঝেছো এবং আমি আশা রাখছি এটা তোমাদের ভালো লেগেছে। এখন আমরা চলে আসব নন প্রোটিন অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে। এই নন প্রোটিন অ্যামিনো অ্যাসিডের কয়টার সংখ্যা আমরা পড়েছিলাম? 8টা। সেই 8টা নন প্রোটিন অ্যামিনো অ্যাসিডের মধ্যে আমরা এখানে 4টার কথা লিখব। সেই 4টা অ্যামিনো অ্যাসিডের মধ্যে প্রথমে 1 নম্বরে হচ্ছে, আমি একটু সাইডে লিখে দিচ্ছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। 1 নাম্বার হচ্ছে অরনিথিন। তোমরা কমেন্ট করে জানাও যে ক্লাসটি কেমন লাগছে, যে বোরিং লাগছে নাকি বুঝতে পারছো, এই জিনিসটা কমেন্ট করে জানাও, আমি একটু পরে চেক করব। নন প্রোটিন অ্যামিনো অ্যাসিডের মধ্যে প্রথমে আমরা লিখছি অরনিথিন, তারপরে আমরা যেটা লিখব সেটা হচ্ছে সাইট্রুলিন। সাইট্রুলিন এর পরবর্তীতে একটা নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড, সেটা হচ্ছে হেমোসেরিন। হেমোসেরিন। এরপরে আরেকটা নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড হচ্ছে হাইড্রোক্সিপ্রোলিন। হাইড্রোক্সি, আমি একটু দূরে সরিয়ে লিখছি কারণ এই লেখাটা লম্বা, তোমাদের স্ক্রিন শেষ হয়ে যাবে। সরি, আমি ওখানে লিখে নিচে নিচে হাইড্রোক্সিপ্রোলিন। তোমাদের যে বই আছে, আমি আবুল হাসান স্যারের বই এটা খেয়াল করেছি, তোমরা যারা আবুল হাসান স্যারের বই খেয়াল করো তারা বইটার মধ্যে দেখে নাও, সেখানে লেখা আছে হাইড্রোক্সিপ্রোপিন, বাট কথাটা হাইড্রোক্সিপ্রোপিন হবে না, ওয়ার্ডটা হবে বা অ্যামিনো অ্যাসিডের নামটা হবে হচ্ছে হাইড্রোক্সিপ্রোলিন। তাহলে আমরা এখানে 8টা যে অ্যামিনো অ্যাসিড রয়েছে যেগুলো হচ্ছে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড, সে 8টা অ্যামিনো অ্যাসিডের মধ্যে 4টি অ্যামিনো অ্যাসিডের নাম লিখলাম। একটা হচ্ছে অরনিথিন, আরেকটা হচ্ছে সাইট্রুলিন, হোমোসেরিন এবং হাইড্রোক্সিপ্রোলিন। এখন আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অরনিথিন। এখন অরনিথিনের ক্ষেত্রে তোমাদের বইয়ের মধ্যে দেখবা অরনিথিন সম্পর্কে বলা আছে যে অরনিথিন ইউরিয়া চক্রে সাহায্য করে, অর্থাৎ ইউরিয়া প্রস্তুতিতে সাহায্য করে। এখন তোমরা জিজ্ঞাসা করতে পারো যে ভাইয়া অরনিথিন কিভাবে ইউরিয়া চক্রে সাহায্য করে, অরনিথিনের কাজটা কি এবং ইউরিয়াই বা কেন তৈরি হয়? আমরা যেটা ছোটবেলায় ফান করতাম, এটা অনেকেই ভিন্নভাবে নেবে, সেটা হচ্ছে যে দেখা যেত ছেলেরা অনেক সময় খোলামেলা জায়গায় প্রস্রাব করে এবং জমিতে গিয়ে যখন প্রস্রাব করা হয় এবং অন্য বন্ধু যখন বলে যে তুই এখানে এটা করছিস কিসের জন্য, তখন সে বলে যে চিন্তা নাই, আমি এখানে ইউরিয়া ঢেলে দিচ্ছি এবং ইউরিয়া ঢেলে দেওয়ার কারণে এখানে ফলন ভালো হবে। অর্থাৎ আমাদের যে প্রস্রাব থাকে, আমরা যে মূত্র ত্যাগ করি, সেই মূত্রের মধ্যে ইউরিয়া থাকে। এখন এই যে অরনিথিন, সে ইউরিয়া চক্রের মধ্যে অংশগ্রহণ করে। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া অরনিথিন কিভাবে ইউরিয়া চক্রের মধ্যে অংশগ্রহণ করে, এই জিনিসটাই আমরা ব্যাখ্যা করব খুবই সিম্পলি, এবং এটা তোমাদের কাজে দিবে এবং তোমরা অনেক বেশি কিছু জানতে পারবে। দেখো, আমাদের লিভার আছে, রাইট? আমি লিভারটা ভিন্ন কালি দিয়ে আঁকছি। আমাদের লিভার আছে, লিভার বলতে আমরা যেটাকে বলি কলিজা, কলিজাটা দেখতে এরকম ট্রায়াঙ্গেলের মতো, আমি এখানে লিখে দিচ্ছি এটা হচ্ছে লিভার। এখন চিন্তা করো, মনে করো তুমি অনেক পরিমাণে মাংস খেয়ে ফেলেছো বা অনেক পরিমাণে ফিশ খেয়ে ফেলেছো। অনেক পরিমাণে ফিশ খেলা মানে হচ্ছে তোমার বডির ভিতরে অনেক পরিমাণে প্রোটিন চলে আসলো। অনেক পরিমাণে প্রোটিন মানে কি? অনেক পরিমাণে অ্যামিনো অ্যাসিড। এখন মাথায় রাখবে, তোমার দেহের মধ্যে যখন অনেক পরিমাণে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়, এই অ্যামিনো অ্যাসিড গুলোকে ভেঙে ফেলার প্রয়োজন হয়, কারণ বেশি পরিমাণে অ্যামিনো অ্যাসিড রাখার কোনো প্রয়োজন নেই। এর কারণে আমাদের দেহের মধ্যে অ্যামিনো অ্যাসিড গুলোকে ভেঙে ফেলার প্রয়োজন হয়। এখন ব্যাপারটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড গুলোকে ভেঙে ফেলা হয় কিভাবে, সেটা একটু দেখার চেষ্টা করব। তো চলো আমরা দেখি। আমরা গত ক্লাসে এমনটি করেছিলাম, NH2, এখানে ছিল C,
উপরে ছিল এইচ, নিচে এদিকে ছিল COOH, এদিকে ছিল আর গ্রুপ। এই আর গ্রুপটা এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডের সংকেত। এটা কার সংকেত লিখলাম? অ্যামিনো অ্যাসিডের সংকেত। এই আর গ্রুপটা এক এক অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে এক এক রকম হয় জন্য, এক এক অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে এক এক রকম হয় জন্য আমরা ভিন্ন ভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিড পাই। এখন আমি বলছিলাম তুমি বেশি পরিমাণে ফিশ খেয়ে ফেলেছো, বা তুমি বেশি পরিমাণে হচ্ছে মাংস খেয়ে ফেলেছো, যার কারণে তোমার বডির মধ্যে বেশি পরিমাণে অ্যামিনো অ্যাসিড গিয়েছে। এখন এই অ্যামিনো অ্যাসিড গুলোকে ভেঙে ফেলা প্রয়োজন, কারণ আমাদের বডি বেশি পরিমাণে অ্যামিনো অ্যাসিড স্টোর করতে পারে না। তোমরা চিন্তা করে দেখো আমাদের বডি কোন জিনিসগুলোকে স্টোর করে। আমাদের বডি স্টোর করতে পছন্দ করে হচ্ছে কার্বোহাইড্রেটকে। কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা। শর্করাকে কোথায় স্টোর করে? শর্করাকে স্টোর করে কিন্তু আমাদের লিভারে। কলিজার মধ্যে গ্লুকোজকে স্টোর করে গ্লাইকোজেন হিসেবে, এই জন্য কিন্তু কলিজা খেতে ভালো লাগে বা লিভার খেতে ভালো লাগে। আবার আমাদের দেহের মধ্যে কিন্তু চর্বি জমা হয়, ফ্যাট বা লিপিড যেটাকে বলছে, সেটা চর্বি হওয়ার কারণে অনেক স্থূল মানুষ আমরা দেখতে পারি। এখন ব্যাপারটা হচ্ছে, তাহলে আমাদের দেহ কি প্রোটিন সেভাবে জমা করতে পারে না? উত্তর হচ্ছে না, আমাদের বডি সেভাবে প্রোটিন জমা করতে পারে না। এই জন্য তোমার দেহের মধ্যে যে অ্যামিনো অ্যাসিড গুলো এক্সেস রয়ে গেছে, সেই অ্যামিনো অ্যাসিড গুলোকে ভেঙে ফেলার প্রয়োজন হয়। তাহলে আমরা একটা পেলাম যেখানে অ্যামিনো অ্যাসিড গুলোকে ভেঙে ফেলার প্রয়োজন হবে। আমি এখানে লিখে দিচ্ছি অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড। আমরা কাকে ভেঙে ফেলবো? অতিরিক্ত অ্যামিনো অ্যাসিডকে ভেঙে ফেলবো। এখন আমরা আরেকটা কথা চিন্তা করি, চলো। মনে করো তুমি মরুভূমির মধ্যে হাঁটছো। সেই মরুভূমির মধ্যে হাঁটার সময় তোমার এমন সমস্যা হলো যে তোমার খাবার দাবার, মরুভূমির মধ্যে হাঁটছো, আশেপাশে কেউ নেই, তুমি হারিয়ে গিয়েছো এবং তুমি কোনো খাবার পাচ্ছ না। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? তোমার কোনো খাবার পাচ্ছ না, অর্থাৎ কোনো খাবার গ্রহণ করছো না, কিন্তু সূর্যের তাপ অনেক বেশি, তোমাকে হাঁটতে হচ্ছে অনেক বেশি, তার মানে তোমার অনেক বেশি শক্তি দরকার। এখন তুমি যদি খাবার না নাও তাহলে তুমি শক্তি পাবা কি থেকে? ব্যাপারটা হচ্ছে তুমি যদি খাবার না নাও, তুমি শক্তি কোথা থেকে? বাইরের কোথা থেকে পাবা না, কিন্তু তোমার বডির ভিতর থেকে তুমি শক্তি পাবা। যেমন তোমার দেহের ভেতরের মধ্যে যে তোমার লিভারের মধ্যে কার্বোহাইড্রেট জমা আছে, গ্লুকোজ বা গ্লাইকোজেন জমা আছে, সেই গ্লাইকোজেন ভেঙে শক্তি তৈরি করা শুরু করবে। আবার মনে করো তোমার দেহের মধ্যে চর্বি জমা আছে, তুমি একজন মোটা মানুষ, তাহলে তোমার দেহের চর্বি ভেঙে শক্তি তৈরি করা শুরু করবে, কারণ তোমার দেহ তোমাকে চাইবে বাঁচিয়ে রাখার জন্য। আবার এমনও হতে পারে যে তোমার পেশি, এটা মাথায় রাখো, পেশির মধ্যে প্রোটিন থাকে, সেই যে পেশির মধ্যে প্রোটিন রয়েছে, এই প্রোটিনটা ভেঙেও শক্তি তৈরি করা শুরু করবে। তাহলে পেশির মধ্যে যে প্রোটিন রয়েছে, আমরা যেহেতু এখানে অ্যামিনো অ্যাসিড নিয়ে কথা বলছি, তাই আমরা কার্বোহাইড্রেট এবং লিপিড নিয়ে চিন্তা করব না, আমরা চিন্তা করব প্রোটিন নিয়ে। তোমার পেশির মধ্যে যে প্রোটিন রয়েছে, সেই প্রোটিনটা ভাঙা শুরু করবে। প্রোটিন যখন ভাঙা শুরু করবে, প্রোটিন ভেঙে কিসে পরিণত হবে? অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড যখন ভাঙবে, সেটাতে যাওয়ার আগে অ্যামিনো অ্যাসিড কোথায় ভাঙে? অ্যামিনো অ্যাসিড ভাঙে হচ্ছে লিভারের মধ্যে। তাহলে আমরা দেখতে পেলাম অ্যামিনো অ্যাসিড ভাঙার দুটো কারণ, একটা হচ্ছে অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড, আর একটা হচ্ছে খাদ্যাভাবের সময়। খাদ্যাভাবের, আমি এটা খাদ্যের অভাবের লিখে দিচ্ছি। খাদ্যের যখন অভাব হয়, তোমার পেশিতে যে অ্যামিনো অ্যাসিড গুলো থাকে, সেই অ্যামিনো অ্যাসিড গুলো ভাঙা শুরু করে। এখন বিষয়টা দেখো, এতটুকু বুঝতে পারলাম আমরা। এখন আমার কাছে মনে করো একটা অ্যামিনো অ্যাসিড আছে। কোন অ্যামিনো অ্যাসিড? এই অ্যামিনো অ্যাসিডটা। এই অ্যামিনো অ্যাসিডটা এক্সেস, অথবা এই অ্যামিনো অ্যাসিডটা খাদ্যের অভাবে ভেঙে যাবে। এখন তোমরা বলতে পারো এটা কোথায় ভাঙবে? উত্তর হচ্ছে লিভারের মধ্যে ভাঙবে। এখন এই যে অ্যামিনো অ্যাসিডটা রয়েছে, এই অ্যামিনো অ্যাসিডটা কোথায় ভাঙবে? আমরা তো দেখতে পাচ্ছি কার্বনের 4টা অংশ, উপরে, নিচে, বামে, ডানে। অ্যাকচুয়ালি এই কার্বনের মধ্যে যে H2N অংশটা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে অ্যামিন, এই অংশটাই ভেঙে যাবে। তাহলে এই অংশটা আলাদা হয়ে গেল। তাহলে আমি জিনিসটাকে একটু সিম্পল করে লিখতে পারি। আমি অনেক কিছু মুছে দেব এখন। তোমরা আশা রাখছি তুলে নিচ্ছ, অথবা তুলে যদি না নিয়ে থাকো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আমি মুছে দিচ্ছি। আমি এই ফাঁকে একটু কমেন্ট গুলো চেক করে রাখি। ক্রিস্টাল ক্লিয়ার ভাইয়া, ধন্যবাদ তোমাকে, এক কথায় অসাধারণ, তোমাকেও ধন্যবাদ। স্ট্যান্ডার্ড এন্ড ভেরি ইনফরমেটিভ ক্লাস, থ্যাংক ইউ। এনজাইম প্রোটিন ধর্মী কিন্তু প্রোটিন নয়। ওকে, এটা নিয়ে আলোচনা হবে, তখন ফ্যাট বার্ন হবে। ভেরি গুড, তোমরা উত্তর দিতে পারছো। তোমরা চাইলে আমার কথার পাশাপাশি তোমরা নিজেরাও উত্তর দিতে পারো। তো আমি একটু মুছে দিচ্ছি এই অংশটুকু। ওকে, আমরা তাহলে কাকে ভাঙার চেষ্টা করছি? আমরা ভাঙার চেষ্টা করছি হচ্ছে অ্যামিনো অ্যাসিডকে। তাহলে আমার কাছে একটা অ্যামিনো অ্যাসিড ছিল, সেই অ্যামিনো অ্যাসিডটা ভেঙে কে বের হয়ে আসলো? NH2। কিন্তু NH2 তো শুধু ভেঙে বের হয়ে আসতে পারবে না, বরং NH2 ভেঙে বের হয়ে আসার পর যেটা হয়ে যাবে, সে মুক্ত অবস্থায় NH3+, সরি NH3।
সে হয়ে যাবে কি NH3। এখন বলো NH3 এর নাম কি? NH3 এর নাম হচ্ছে অ্যামোনিয়া। খুব ইন্টারেস্টিং ব্যাপার। দেখো, অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড অথবা খাদ্যের অভাবে অ্যামিনো অ্যাসিডটা ভেঙে গেল, অ্যামিনো অ্যাসিডটা ভেঙে NH2 বের হয়ে গিয়ে সেই NH2 তৈরি করে ফেললো NH3+। এখন তোমরা বলতে পারো যে ভাই NH3+ পেলাম, এই NH3+ অ্যামোনিয়া, কিন্তু অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি হয় কিভাবে? চলো আমরা এবার সেটা দেখব। এই যে অ্যামোনিয়াটা রয়েছে, আমি সংক্ষেপে দেব, এটা তোমার অত ডিটেইলসে পড়ার দরকার নাই এবং এটা তোমাদের ক্ষেত্রে অপ্রয়োজনীয় বলতে পারো, কিন্তু বোঝার ক্ষেত্রে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এই যে NH3টা আছে, এই NH3টা আমি কিভাবে দেখাই, ওকে আমি আরেকবার মুছে দিচ্ছি, তোমরা খাতার নিচে লেখো, কোনো অসুবিধা হবে না, আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের এখান থেকে NH3টা আসতেছে, এই NH3টা আসবে, আর আমাদের মধ্যে কলিজার মধ্যে আগে থেকে যেটা থাকবে সেটা হচ্ছে অরনিথিন। দুঃখিত, আমি বানানটা ভুল লিখেছিলাম, এটা হবে অরনিথিন বা অরনাইথিন বলতে পারো। এখন আমাদের কোষের মধ্যে কোনটা আছে? আমাদের লিভারের মধ্যে আগে থেকে আছে অরনিথিন। এই যে অরনিথিনটা রয়েছে, এই অরনিথিনটা NH3 এর সাথে মিলে যাবে। অরনিথিন যখন NH3 বা অ্যামোনিয়ার সাথে মিলে যাবে, সে তৈরি করবে হচ্ছে আরেকটা যৌগ, সেই যৌগটার নাম হচ্ছে সাইট্রুলিন। সেই যৌগটার নাম কি? সাইট্রুলিন। তোমরা লিখে নাও, সাইট্রুলিন। এরপরে যেটা ঘটবে সেটা হচ্ছে সাইট্রুলিন আরো কিছু কাজ কারবার শেষে আর্জিনিন তৈরি করবে। তোমরা লিখে নাও, আর্জিনিন কিন্তু একটি অ্যামিনো অ্যাসিড, আর্জিনিন তৈরি করবে। এই আর্জিনিন পরবর্তীতে অরনিথিন তৈরি করবে। কিন্তু আর্জিনিন যখনই অরনিথিন তৈরি করবে, সে যে কাজটা করবে সেটা হচ্ছে অরনিথিন তৈরি করার সময় সে ইউরিয়াকে বাইরে বের করে দেবে। তোমরা এতটুকু তুলে নাও, আমি বুঝিয়ে দিচ্ছি এতটুকু কেন লিখলাম। তোমাদের বইয়ে তো এটা নাই, কিন্তু কেন এটা আমি দেখালাম, এটা আমি বুঝিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সৈয়দ মুস্তাহসিন জাওয়াদ, আসতে দেরি হয়ে গেল। যাদের আসতে দেরি হয়ে যাচ্ছে, এই ক্লাসটা আমরা ইউটিউবে আপলোড করে দেব, তোমরা দেখে নিতে পারো, অথবা ফেসবুকেও থাকবে, তোমরা সেটা দেখে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। এখন তাহলে আমরা একটু আগাই। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের টার্গেট কি তৈরি করা, আমাদের টার্গেট হচ্ছে ইউরিয়া তৈরি করা। এখন আমরা ধীরে ধীরে আসি কিছু কথায়, কেন আমরা এই বিষয়টাকে পড়ছি। আমরা এই বিষয়টাকে পড়তেছিলাম একটা কারণে, সেটা হচ্ছে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড সম্পর্কে জানবো। সেই নন প্রোটিন অ্যামিনো অ্যাসিডের প্রথম অ্যামিনো অ্যাসিডের নাম কি ছিল? প্রথম অ্যামিনো অ্যাসিডের নাম দিয়েছিলাম আমরা অরনিথিন। তোমরা দেখো তো, এই যে ইউরিয়া তৈরি হলো, এই ইউরিয়ার মধ্যে ইউরিয়ার চক্র, এই যে পুরো গোলাকার অংশটা দেখতে পাচ্ছি, এটা ইউরিয়ার চক্র। এই ইউরিয়া চক্রের মধ্যে কি অরনিথিন আছে? উত্তর হচ্ছে হ্যাঁ, এখানে অরনিথিন আছে। যেহেতু এখানে অরনিথিন আছে, তার মানে বলা যায় অরনিথিন কিসে সাহায্য করে? অরনিথিন ইউরিয়া চক্রের মধ্যে সাহায্য করে এবং ইউরিয়া প্রস্তুত করতে সাহায্য করে। এরপরে দেখো, অরনিথিনটা অ্যামোনিয়াকে নিয়ে সে কি তৈরি করলো? অরনিথিনটা অ্যামোনিয়াকে নিয়ে তৈরি করলো সাইট্রুলিন। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে সাইট্রুলিনও হচ্ছে ইউরিয়া তৈরিতে সাহায্য করে। তোমরা দেখো তো, আমাদের যে 2 নাম্বার নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড ছিল, সেই নন প্রোটিন অ্যামিনো অ্যাসিডের নাম কি? সেটার নাম হচ্ছে সাইট্রুলিন। তাহলে আমরা ইউরিয়া চক্রটা ব্যাখ্যা করার মাধ্যমে আমরা দুটো নন প্রোটিন অ্যামিনো অ্যাসিডকে ব্যাখ্যা করলাম, একটা হচ্ছে অরনিথিন আর একটা হচ্ছে সাইট্রুলিন। এখন আরেকটু কথায় আসে, সেটা হচ্ছে তাহলে অরনিথিন এবং সাইট্রুলিন এরা কি প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করলো? অথবা আমি অন্যভাবে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি, আমরা যে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিডের কথা বলছি, নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরি করে না, যেমন উদাহরণ হচ্ছে অরনিথিন, সাইট্রুলিন, তারা প্রোটিন তৈরি করে না। তাহলে এদের কাজটা কি? এই যে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড রয়েছে এখানে, যেমন উদাহরণ হচ্ছে অরনিথিন এবং সাইট্রুলিন, এই নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড গুলো করে কি? নানা রকম বিক্রিয়াতে গিয়ে সাহায্য করে। বিক্রিয়ার মধ্যে নানা রকম উৎপাদ তৈরি হয় না, সেই বিক্রিয়ার মধ্যে নানা রকম উৎপাদ তৈরি হয়, এবং এরকম কয়েকটি উৎপাদ হচ্ছে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড, যেমন অরনিথিন আর সাইট্রুলিন। তোমরা এভাবেই দেখতে পারো, এই যে আর্জিনিন, আর্জিনিনটা বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি করলো? অরনিথিন তৈরি করলো। অরনিথিন একটা অ্যামিনো অ্যাসিড, তাহলে অরনিথিন অ্যামিনো অ্যাসিড কি প্রোটিন তৈরি করলো? উত্তর হচ্ছে না, প্রোটিন তৈরি করে না, প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে না, বরং একটা বিক্রিয়ার মাধ্যমে এ নিজে তৈরি হয়। এরপরে দেখো, অরনিথিন আবার অ্যামোনিয়া নিল, অর্থাৎ একটা বিক্রিয়া ঘটালো, বিক্রিয়া ঘটার পর আবার সাইট্রুলিন তৈরি করলো। সাইট্রুলিনও একটা নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড, এটা প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করবে না, প্রোটিনকে ভেঙেও এটা পাওয়া যায় না। অর্থাৎ আমরা বুঝতে পারলাম নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড গুলো কিভাবে তৈরি হয়, নানা রকম বিক্রিয়ার মাঝামাঝি পর্যায়ে গিয়ে তৈরি হয়। এতটুকু বুঝতে পেরেছি আমরা। এখন এখানে আমরা এতটুকু ক্লিয়ার করলাম, এখানে আরো সুন্দর সুন্দর কথা বলা যায়, কিন্তু আমি সেগুলোতে যাচ্ছি না, তোমাদের ক্লাসের অলরেডি
অনেক সময় চলে গিয়েছে। তো আমরা চলো আগাই যাই পরের দুটো অ্যামিনো অ্যাসিড সম্পর্কে। আমরা অরনিথিন এবং সাইটোলিন সম্পর্কে বুঝলাম। এরপরে যে অ্যামিনো অ্যাসিডটা রয়েছে সেই অ্যামিনো অ্যাসিডটার নাম হচ্ছে হেমোসেরিন। এই হেমো কথাটা এসেছে বলতে পারো হিমোগ্লোবিন থেকে, এবং হেমোসেরিন হেমো কথাটা এসেছে হিমোগ্লোবিন থেকে, এবং হেমোসেরিন মাথায় রাখবা হেমোসেরিনটা কি অ্যামিনো অ্যাসিড? নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। কিন্তু তোমরা যদি প্রোটিন অ্যামিনো অ্যাসিডের লিস্টটা পড়ো, প্রোটিন অ্যামিনো অ্যাসিড কয়টা ছিল? প্রোটিন অ্যামিনো অ্যাসিড ছিল 10টা। সেই প্রোটিন অ্যামিনো অ্যাসিডের মধ্যে 10টা না 20টা, সেই প্রোটিন অ্যামিনো অ্যাসিড 20টার মধ্যে একটা প্রোটিন অ্যামিনো অ্যাসিড হচ্ছে সেরিন। তাহলে ভালো করে বোঝো, সেরিন একটা প্রোটিন অ্যামিনো অ্যাসিড, কিন্তু হেমোসেরিন একটা কি? নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। তার মানে ব্যাপারটা কি রকম হয়ে গেল? তার মানে বিষয়টা হচ্ছে সেরিন অ্যামিনো অ্যাসিডটা কোনোভাবে চেঞ্জ হয়ে হেমোসেরিন নামক নন প্রোটিন অ্যামিনো অ্যাসিডকে তৈরি করে। অর্থাৎ এই কথাটাও কিন্তু একটু আগের কনক্লুশনের সাথে সামঞ্জস্য। কোন কনক্লুশনের সাথে সামঞ্জস্য? যেখানে আমি বলেছিলাম নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড গুলো তো প্রোটিন তৈরি করে না, বরং তারা নানা রকম বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। যেমন হেমোসেরিন একটা নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড, এটা প্রোটিন তৈরি করে না অথবা প্রোটিনকে ভেঙেও পাওয়া যায় না, বরং সেরিন নামক একটা অ্যামিনো অ্যাসিড চেঞ্জ হয়ে হেমোসেরিন নামক একটা নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড তৈরি করে। তাহলে আমরা হেমোসেরিনের কথাটাও বুঝলাম, এবং হেমোসেরিনের ব্যাখ্যাটা তোমাদের আবুল হাসান স্যারের বইয়ে ভুল দেওয়া আছে। হেমোসেরিনটা কোথায় পাওয়া যায় আমি তোমাদেরকে বলি। তোমাদের যদি পাস হিলে যায়, পাস হিলে যাওয়ার কারণে কি হয়? পাস হিলে যাওয়ার কারণে সেখানে দেখা যায় একটু পিঙ্ক কালারের হয়ে গেছে, গোলাপি কালারের হয়ে গেছে, উপরের চামড়াটা ভালোভাবে বোঝা যায় না, গোলাপি কালারের হয়ে গেছে, মনে হচ্ছে যে ভিতর দিয়ে রক্ত যাচ্ছে এরকম অবস্থা, এবং ঘায়ের মতো হয়ে যায়। মাথায় রাখবা ওই যে পিঙ্ক কালারের অংশটা তৈরি হয়, সেই পিঙ্ক কালারের অংশটাতে একটা অ্যামিনো অ্যাসিড থাকে, এবং সেই অ্যামিনো অ্যাসিডটাই হচ্ছে হেমোসেরিন অ্যামিনো অ্যাসিড। আশা করি তোমরা এই তিনটা পয়েন্ট বুঝতে পেরেছো। এরপরে আমরা আরেকটা অ্যামিনো অ্যাসিড সম্পর্কে আসব। সেই অ্যামিনো অ্যাসিডটার নাম হচ্ছে হাইড্রোক্সিপ্রোলিন অ্যামিনো অ্যাসিড। ওকে, আমরা দেখি এবার হাইড্রোক্সিপ্রোলিন অ্যামিনো অ্যাসিড। হাইড্রোক্সিপ্রোলিনের ক্ষেত্রে তোমরা দেখো একটা টার্ম আছে, কি টার্ম আছে? প্রোলিন। এখন আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রোটিন অ্যামিনো অ্যাসিড কয়টা? প্রোটিন অ্যামিনো অ্যাসিড হচ্ছে 20টা। তোমরা যদি ওই লিস্টটা খেয়াল করো, প্রোটিন অ্যামিনো অ্যাসিড 20টা, সেখানে একটা অ্যামিনো অ্যাসিড পাওয়া, সেই অ্যামিনো অ্যাসিডটার নাম হচ্ছে প্রোলিন। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে প্রোলিন একটি প্রোটিন অ্যামিনো অ্যাসিড, সেই প্রোলিনের সাথে হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত হয়ে, আমি এখানে লিখে দিতে পারি এভাবে, প্রোলিন যোগ ওএইচ গ্রুপ, এই দুটো অংশ যুক্ত হয়ে কি তৈরি করলো? হাইড্রোক্সিপ্রোলিন। তোমরা লিখে নাও এটা। দেখো নামকে আমরা ভাঙলেই বুঝতে পারি এগুলো কিভাবে কিভাবে তৈরি হচ্ছে। এবং দুঃখিত, এটা লিখে নাও তোমরা। এখন তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে বলো তো? এখানেও কিন্তু ওই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল, কি যেটা সেটা হচ্ছে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড গুলো প্রোটিন ভাঙার ফলে তৈরি হয় না, বরং নন প্রোটিন এবং প্রোটিন তারা নিজেরাও তৈরি করে না, বরং নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড গুলো কিভাবে তৈরি হয়? বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। যেমন আমরা একটা যৌগের নাম দেখলাম হচ্ছে প্রোলিন, সেই যৌগটার মধ্যে আমি উপরে দাগ দিয়ে দিচ্ছি প্রোলিন, সেই যৌগটার মধ্যে হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত হয়ে তৈরি করে ফেলো হাইড্রোক্সিপ্রোলিন। তার মানে এটা হচ্ছে একটা নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। আমি আশা রাখছি যে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিডের এই পুরো পার্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে, এবং কি বলবো, এটা তোমাদের সাহায্য করবে ব্যাখ্যা করতে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড গুলো কিভাবে তৈরি হয়, এবং অরনিথিন এবং সাইটোলিন যে ইউরিয়া চক্রে কিভাবে সাহায্য করে, এই বিষয়টিও তোমরা বুঝতে পারলে। এখন আমি তোমাদেরকে একটা সুন্দর ইনফরমেশন দিয়ে রাখি, আমরা যেটাকে ইউরিয়া চক্র বলি, সেই ইউরিয়া চক্রকে আমরা চাইলে বলতে পারি অরনিথিন চক্র, কারণ ইউরিয়া চক্রের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে অরনিথিন। এটা চাইলে তোমরা লিখে নিতে পারো, ইউরিয়া চক্র ইকুয়াল টু অরনিথিন চক্র। এটা লিখে দিলে হয়তো পরীক্ষার ক্ষেত্রে তোমরা বুঝতে পারবা সহজেই যে অরনিথিন ইউরিয়া চক্রের মধ্যে সাহায্য করে।